আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই বইটা আমি তোমাদেরকে পড়াবো। দেখো, তোমরা অধ্যায় পড়ার পরে এই অধ্যায়ে যে আমি প্রশ্ন করে দিব, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবা, তাহলে তোমরা সব কমন পেয়ে যাবা। দেখো, এই অধ্যায়টা এটা তোমাদের 50 মার্কের পরীক্ষা থাকবে, 100 মার্কের পরীক্ষা থাকবে না। আর তোমাদের এখানে কিছু প্রশ্ন থাকবে, হয়তো তোমাদের 25টা এমসিকিউ থাকবে, 25 মার্ক, আর 5টা প্রশ্ন লিখতে হবে, 5 5 25। ওকে, তোমাদের মাত্র 5টা অধ্যায়। তো তোমাদের এই পরীক্ষার জন্য প্রথম 3টা অধ্যায় থাকবে, পরের পরীক্ষা হয়তো তোমাদের লাস্ট 2টা অধ্যায় থাকবে, অথবা এই পরীক্ষা তোমাদের অধ্যায় 1 2 4 থাকবে, পরে তোমাদের হয়তো 3 আর 5 থাকবে। ওকে, তো আমি তোমাদেরকে অধ্যায়গুলো শিখাই দেবো, তোমরা অধ্যায়গুলো একটু পড়ে তারপর আমি অধ্যায়ের যে প্রশ্ন বানিয়ে দিব সেই প্রশ্নগুলো পড়বা। প্রাত্যহিক জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা তোমাদের প্রথম অধ্যায়। এখানে দেখো একজনকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এক খালাম্মারে দেখো, এই যে কানে হেডফোন দিয়ে ভিডিও কলে হয়তো বিদেশে তার ছেলের সাথে কথা বলতেছে সম্ভবত, তাছাড়া এত খুশি হওয়ার তো কারণ নেই। তাহলে এই অধ্যায় দেখে শেষে আমরা কি জানবো? যে ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে চিহ্নিত করতে পারবো, আবার সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার মূল্যায়ন করতে পারবো। তাহলে ব্যক্তি জীবনে, কর্মজীবনে এবং সমাজ জীবনে আইসিটির যে ব্যবহার আছে, এগুলো নিয়ে এই অধ্যায়টা বলছে। ওকে, তো ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে অনেক অপ্রাসঙ্গিক কথা আছে যেগুলো প্রশ্নের জন্য দরকার নেই, এমসিকিউর জন্য দরকার নেই। তা আমি তোমাদেরকে জাস্ট বলে যাব, কিন্তু তোমাদের এগুলো পড়ার প্রয়োজন নেই। দেখো, ব্যক্তিগত জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, দেখো এটা একটা প্রশ্ন আছে যে ব্যক্তিগত জীবনে আইসিটির ব্যবহার লেখো, একটা প্রশ্ন আসে। তো এখানে আমি প্যারা করে পয়েন্ট করে লিখে দিব উত্তরটা তোমাদেরকে শর্ট করে, ঠিক আছে, যেহেতু 5 মার্কের প্রশ্ন থাকবে। পৃথিবীতে কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো সবগুলো জানতে পারি না, তাই না? অনেক রকমের প্রযুক্তি আছে পৃথিবীতে, মনে হয় একজন মানুষের খুঁজে পাওয়া যাবে না যারা কোনো না কোনো ভাবে এই প্রযুক্তি ব্যবহার করেনি, কিংবা তার সাথে নিজেকে ব্যবহার করেনি, তাহলে অথবা নিজেকে এর সাথে যুক্ত করেনি। তাই তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় বিষয় কিংবা আন্তর্জাতিক জগতে ব্যবহার হয় তা নয়, একেবারে সাধারণ মানুষের জীবনেও কিন্তু এটা ব্যবহার হয়। দেখো, চারপাশে তুমি দেখলেই বুঝতে পারবা, আত্মীয় স্বজন, আমাদের স্কুল, শিক্ষক, বন্ধু বান্ধব, হ্যাঁ, অনেক যারা মোবাইলেও কথা বলছে, এটাও কিন্তু আইসিটির ব্যবহার। তার মানে তথ্য প্রযুক্তির ব্যবহার নেই এরকম কিছু বলা যাবে না। আমাদের চারপাশে যে কেউ ইচ্ছা করলে এখন অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে, তাই না? তাহলে একজন মানুষের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে, তার একটা তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় একদিন শেষ করা যাবে না, কিন্তু একটু চেষ্টা করে দেখলে কেমন হয় বলতো? অন্তত গুরুত্বপূর্ণ কয়েকটা চেষ্টা করে দেখা যাক। কি বলছে? কি কি আছে দেখো, অনেক করে দিয়েছে, এগুলো বিষয় তোমাদের আলাদা করে করতে হবে না। দেখো, একজন মানুষের জীবনে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি কি ব্যবহার হতে পারে, যেমন দেখো, টেলিভিশনে এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম, এটা কিন্তু একটা এমসিকিউ। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম বর্তমানে কোনটি? টেলিভিশন। দেখো, এবার কাছে ব্যক্তিগত যোগাযোগ, তথ্য প্রযুক্তির ব্যবহার প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। তাহলে যখন আমাদের বলবে যে দৈনন্দিন জীবনে আইসিটির ব্যবহার লেখো, তখন আমরা এইগুলো পয়েন্ট করে করে লিখবো। ওকে, আমি এগুলো তোমাদেরকে লিখে দিব উত্তরগুলো। এখন তোমরা এমসিকিউ এবং বোঝার জন্য শুধু পড়ো। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার প্রথম উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। তাহলে আমাদের চারপাশে প্রায় সবার কাছেই এখন কি আছে বলতো? আমাদের সবার কাছে কি আছে? মোবাইল টেলিফোন আছে, হ্যাঁ? যে কেউ ইচ্ছা করলে অন্য একজনের সাথে কি করতে পারে? মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে যে কেউ এখন ইচ্ছা করলে একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রমে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, যেটা আগে কল্পনা করাও যেত না। ওকে, আমরা কম পরিশ্রমে সেই কাজগুলো এখন করতে পারছি, মানে জীবন মান বেড়ে গেছে। এবার বিনোদনের ক্ষেত্রে ব্যবহার দেখো, তথ্য যোগাযোগ পরিস্থিতি দিয়ে আমরা যে শুধু কাজ করতে পারি তা না, এটা এখন কিন্তু বিনোদনেরও চমৎকার একটা মাধ্যম। তাহলে বিনোদনের চমৎকার একটা মাধ্যম কিন্তু এই যে আইসিটি। আগে গান শোনার জন্য মানুষকে আলাদা একটা যন্ত্র কিনতে হতো, মোবাইল টেলিফোনে কিন্তু এখন গান শুনতে পারে। একটা সময় ছিল ক্যামেরা ছিল ধনীদের ব্যবহারের বিষয়, এখন স্মার্টফোন দিয়ে যে কোনো মানুষ ছবি তুলতে পারে, ভিডিও করতে পারে। মোবাইল টেলিফোন ধীরে ধীরে বুদ্ধিমান একটা যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। কোনটি একটা বুদ্ধিমান যন্ত্র হয়ে দাঁড়িয়েছে? এই যে মোবাইল টেলিফোন। তাহলে এটা দিয়ে কিন্তু এখন অনেক ধরনের কাজ করা যায়। ঠিক সেরকম কম্পিউটারও ছোট হতে শুরু করেছে। ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে নোটবুক, নোটবোর্ড থেকে স্মার্টবোর্ড। তাহলে আগের ছিল ডেস্কটপ, বিশাল বড় ডেস্কটপ, হ্যাঁ? ৩ তলা বিল্ডিং লাগতো একটা রাখতে। ছোট হইতে, হইতে আজকের ডেস্কটপ হয়েছে। তারপর ল্যাপটপ হইছে। ল্যাপটপ থেকে আরো ছোট হয়ে গেছে নোটবুক। আর নোটবুক আরো ছোট হয়ে এখন স্মার্টফোন। নোটবুক আরো ছোট হয়ে এখন স্মার্টফোন হয়েছে। তাহলে আমাদের হাতে এমন একটা যন্ত্র চলে এসেছে যেটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। যেমন জিপিএস, পৃথিবীর যেকোনো জায়গায় অবস্থান বের করতে পারে। এগুলো তোমরা মনে রাখবা এমসিকিউ এর জন্য। জিপিএস দেখো, গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আমাদের পথঘাট চিনতে হবে। কেউ যদি পথঘাট চিনতে না পারে, তাহলে সে কেমন করে গন্তব্যে পৌঁছাবে? অথচ মজার ব্যাপার হলো, কোথাও যেতে হলে এখন কাউকে পথঘাট চিনতে হয় না। পৃথিবীটাকে ঘিরে অনেক উপগ্রহ ঘুরছে। তারা পৃথিবীতে সংকেত পাঠায়। সেই সংকেতকে বিশ্লেষণ করে যেকোনো মানুষ বুঝে ফেলতে পারে সে কোথায় আছে। তার সাথে একটা জায়গা ম্যাপকে জুড়ে দিতে পারলেই একজন মানুষ যেকোনো জায়গায় চলে যেতে পারে। আজকাল কিন্তু নতুন সব গাড়িতেই কিন্তু এই যে জিপিএস লাগিয়ে দেওয়া আছে। কোথায় যেতে হবে সেটা এই যে জিপিএস এ ঢুকিয়ে দিলে জিপিএস গাড়ির ড্রাইভারকে সঠিক পথ বাতলে দিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারবে।
আবার ১২ মে ২০১৮ এটা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটা এই স্যাটেলাইটটি মহাকাশযানটি এই মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ হলো ৫৭তম। মানে বাংলাদেশের আগে ৫৬টা দেশ অনেক স্যাটেলাইট পাঠিয়েছে। অনেক দেশ ২৫০, ৩০০, ৪০০ স্যাটেলাইট, ৫০০ স্যাটেলাইটও পাঠিয়েছে। বাংলাদেশের একটা স্যাটেলাইট পাঠিয়েছে ২০১৮ সালে ১২ই মে। তাহলে এগুলো কি? এগুলো হলো আমাদের ব্যক্তিগত জীবনে আইসিটি ব্যবহার। জিপিএস ব্যবহার করতে পারি, বিনোদনে ব্যবহার করতে পারি। ওকে? তারপর ব্যক্তিগত যোগাযোগে আমরা আইসিটি ব্যবহার করতে পারি। এই পয়েন্টগুলো দিয়ে আমাদের ছোট করে একটা উত্তর লিখতে হবে। এটা হলো একটা বড় প্রশ্ন। ওকে? আবার তাকানো গেলে এমসিকিউ। আমরা দৈনন্দিন জীবনে আমরা প্রতি মুহূর্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। এই প্রযুক্তি ব্যবহারে আমরা এত অভ্যস্ত হয়েছি যে যেকোনো সময় বিষয়টা আমরা লক্ষ্য পর্যন্ত করি না। একটি ব্যবহার কত ব্যাপক যে আমরা কাল্পনিক একজন মানুষের একটা দিনের কথা চিন্তা করি। মনে করেন একটা কাল্পনিক ব্যক্তি। নাম ধরলাম সাগর। সাগর ঘুম ভাঙলো। এগুলা কিন্তু প্রশ্ন না, হ্যাঁ? এটা এমনিতেই। সাগর ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, সে তার মোবাইল টেলিফোনে ভোর ৬ টায় অ্যালার্ম দিয়ে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর ১ম এ তার মনে পড়ল ছুটির দিন। তাকে কাজে যেতে হবে না। সাথে, সাথে মনটা ভালো হয়ে গেল। অ্যালার্মটা বন্ধ করার সময় লক্ষ্য করল সেখানে ডেস্ক ক্যালেন্ডার থেকে মনে করিয়ে দিচ্ছে আজ তার বন্ধুর জন্মদিন। ওকে? অ্যালার্ম বন্ধ করার সময় ডিস্টে একটা ক্যালেন্ডার রাখা ছিল। তাকে মনে করে দিচ্ছে আজ তার বন্ধুর জন্মদিন। বিকালে তার বাসায় জন্মদিনের উৎসব। হাত মুখ দিয়ে নাস্তা করতে, করতে ভোরের খবরটা শুনে নেয়। তারপর ধানের বাম্পার ফলন হয়েছে শুনে তার মনটা ভালো হয়ে যায়। আবার বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় আশঙ্কা দেখা দিয়েছে। এটা শুনেও তার মনে দুশ্চিন্তা হলো। নাস্তা করে সাগর তার ল্যাপটপটা নিয়ে বসে। ১ম এ সে তার ইমেইল গুলো দেখে। তারপর তার প্রবাসী ভাই তার পরিবারে একটা ছবি পাঠিয়েছে। ছবিটা ভারী সুন্দর। সাগরের মনে হলো সেটা ঘরে টাঙিয়ে রাখলে মন্দ হয় না। তাই সে প্রিন্টারে সেটা প্রিন্ট করে নিল। ইমেইল চিঠিপত্রের উত্তর দিয়ে সে তার প্রিয় কয়েকটা গান বাজাতে শুরু করে দেয়। গান শুনতে, শুনতে সে তার ইবুক রিডারে একটা বই পড়তে শুরু করে। প্রিয় বই পড়তে, পড়তে কিভাবে সে সময় কেটে গেল সাগর বুঝতেই পারল না। তো বইটা যখন শেষ হয়েছে তখন একটু বেলা হয়ে গেছে। হঠাৎ তার মনে হলো যে বাসায় খাবার নেই, বাজার করা হয়নি। সাগরের হঠাৎ মনে হলো ইন্টারনেটে খাবারের অর্ডার দেওয়া যায়। তার বাসায় এসে তার খাবার পৌঁছে দেয়। সাগর তখন ইন্টারনেটে তার প্রিয় খাবার বিরিয়ানির অর্ডার দিয়ে দেয়। তো কিছুক্ষণের মধ্যে হাসি খুশি এক তরুণ তার বাসায় বিরিয়ানি নিয়ে আসে। সাগর বলল, "আমার বাসাটা খুঁজতে পেতে তোমার কি কোনো সমস্যা হয়েছে?" তরুণটি বলল, "একটু অসুবিধা হয়নি। আমি জিপিএস এ আপনার ঠিকানা দিয়ে দিয়েছি। সে আমাকে কোন পথে আসতে হবে বলে দিয়েছে।" তাহলে জিপিএস কি করে? মানুষকে বলে দেয় যে কোন রাস্তা দিয়ে তুমি যাবা। সাগর খেতে, খেতে আবার কম্পিউটারে পৃথিবীর খবরাখবর নেয়। গুরুত্বপূর্ণ শব্দ এটা মনে রাখ এটা নিউট্রিনো। নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের একটা চমকপ্রদ খবর বের হয়েছে। নিউট্রিনো কি? সাগর সেটা জানে না। সে উইকিপিডিয়াতে গিয়ে নিউট্রিনো সম্পর্কে চমৎকার একটা লেখা জেনে নিল। তো সে দেখো তার মানে আমরা কোনো কিছু জানতে হলে আমরা উইকিপিডিয়াকে জিজ্ঞাসা করতে পারি। তো তাই নয়, নতুন একটা সিনেমা খুব নাম করেছে। সিনেমাটা দেখলে মন্দ হয় না। সাগর তখন সিনেমাটা ডাউনলোড করতে শুরু করে দেয়। রাতে সে সেটা দেখবে। বিকালে বন্ধুর বাসায় জন্মদিনের উৎসবে যাবে। তাকে কিছু একটা উপহার দেওয়া দরকার। বন্ধুটি বই পড়তে খুব ভালোবাসে। তাই সাগর ইন্টারনেটে একটা বই অর্ডার দিয়ে দেয়। এগুলো কিন্তু প্রশ্নের অর্থ নেই। জাস্ট তোমাদেরকে দেখার জন্য বলছে যে তাহলে দেখো এর জীবনের প্রত্যেকটি ঘটনা। সে বন্ধুর বাসায় বইটা পৌঁছে যাবে। সেজন্য একটা বই অর্ডার দিল। ব্যাংকে যথেষ্ট টাকা আছে কিনা সেটা জানা দরকার। সাগর তার ব্যাংকে খোঁজ নিল। সেভিং থেকে কিছু টাকা তার নরমাল চেকিং অ্যাকাউন্টে নিয়ে আসলো। ঘর থেকে বের হওয়ার সময় তার মোবাইল বেজে ওঠে। বাড়ি থেকে তার মা ফোন দিয়েছে। সাগরকে জিজ্ঞাসা করল, "মা ভালো আছো তোমরা?" মা বললেন, "হ্যাঁ, ভালোই আছি। তবে তোর বাবার চশমাটা মনে হয় বদলাতে হবে। স্পষ্ট নাকি দেখতে পায় না।" সাগর বলল, "তুমি চিন্তা করো না মা, আমি সামনের সপ্তাহে চলে আসবো। বাবাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব।" মায়ের কথা শেষ করে সাগর মোবাইল টেলিফোন তখনই ট্রেনের টিকিট বুক করে নিল। দেখো, ভালো চোখের ডাক্তারের খোঁজ নেওয়ার জন্য সে রাতে চিকিৎসা কেন্দ্রে খোঁজ নেবে। উৎসবে সবাই মিলে খুব আনন্দ করলো। ছোট বাচ্চারা ঘরের এক কোনায় হইচই করে কম্পিউটার গেম খেলছে। রাতে খাবার খেয়ে সাগর বাসায় ফিরে আসে। পরদিন কাজে যেতে হবে। তাই সে সকাল, সকাল শুয়ে পড়ে। ছবিটা আজকে দেখে না, আরেকদিন দেখবে আরকি। বিছানায় শুয়ে, শুয়ে সে শেষ খবরটা শুনে নেয়। উপগ্রহ থেকে ছবি তুলে দেখা গেছে যে ঘূর্ণিঝড়টা ঘুরে অন্যদিকে চলে গেছে। দেশের কোনো বিপদ নেই। তার মানে উপগ্রহ থেকে ছবি তোলে, হ্যাঁ? বিভিন্ন স্যাটেলাইট থেকে বিভিন্ন ছবি তোলে। এই ঘূর্ণিঝড়ের গতিবিধি সম্পর্কে জানা যায় স্যাটেলাইটের ছবি থেকে। তাহলে খবরটা শুনে সাগরের মনটা ভালো হয়ে যায়। নিশ্চিন্ত মনে সে ঘুমাতে যায়। এই যে দেখো, এই সবগুলো কাজ কিন্তু আইসিটির ব্যবহার আছে। ওকে? তাহলে এটা কোনো প্রশ্ন লাগবে না। এটা জাস্ট হলো তোমাদের দেখার জন্য। ১ম প্রশ্নটাই আমাদের ১ম পার্ট 1 টাই আমাদের প্রশ্নের উত্তর। এবার দেখো কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা সবাই জানো যে এটা একটা প্রশ্ন হতে পারে যে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো। এভাবে উত্তর লেখা যাবে না। উত্তরটা আমি তোমাদেরকে লিখে দেব। এখানে আমরা এমসিকিউ এর জন্য জাস্ট পড়ব। ঋষিকে দেখো, তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়। কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে যায়। তো আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা, আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। একসময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন। শিক্ষার্থীদের তার মানে একসময় কোন শিক্ষার্থীদের জন্য কোন কাজটা কঠিন ছিল? এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করা ছিল অনেক কঠিন কাজ। শিক্ষার্থীদের অনেক দূর দেশ থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। আমরা মনে করো যে ট্রেনে করে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়েছিলাম। তারপরে মনে করো ঢাকায়
ঢাকায় আসার জন্য আগের দিন এসে ক্যাম্পাসে আমরা বসেছিলাম। তারপরে পরীক্ষা দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। তার মানে এভাবে হলো যে আগে এভাবে আসতে হতো। আবার ফর্ম নেওয়ার জন্য আসতে হইতো। আবার ফর্ম রেজাল্ট সিট কোথায় পড়ছে এটা দেখার জন্য এরকম করতে হইতো। মানে অনেক কঠিন ছিল। আর এখন তো অনেক সুবিধা। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো। লাইনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম আনতে হইতো। সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হইতো। সেই প্রবেশপত্র নিয়ে আবার পরীক্ষা দিতে হইতো। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো। খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। তো ২০০৯ সালে শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক একটা তারা ঠিক করলো যে তারা একটা পুরো প্রক্রিয়াটা মানে তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। হ্যাঁ, এই ভর্তি পরীক্ষায় কোথাও কোনো কাগজ ব্যবহার করা হবে না। ভর্তি রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হইতে হবে না। ২০০৯ সাল থেকে দেশের প্রায় সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশাল এক কর্মযোগ্য হয়ে গেল পানির মতো সহজ। স্মার্টফোন ব্যবহার করে এখন প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ভর্তি পরীক্ষা শুরু করা যায়। তো কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয়। ১৯৭৫ সালে বিজনেস উইক নামের একটা ম্যাগাজিন, এগুলো এমসিকিউ, হ্যাঁ? বিজনেস উইক নামের একটা ম্যাগাজিন প্রথমবার একটা এই সম্পর্কে একটা প্রবন্ধ ছেপেছিল। কি ছেপেছিল? প্রবন্ধ। কোন ম্যাগাজিন? বিজনেস উইক। কত সালে? ১৯৭৫ সালে। তখন সেটা ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো। কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে। তখন সেটা কেউ চিন্তা করতে পারত না। কিন্তু এটা ১৯৭৫ সালে এই নিউজটা বের করেছিল। এখন সেটি বাস্তবসম্মত হয়েছে। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে। অফিসে কাগজে কিছু লিখতে হয় না। কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটার সাথে আরেকটা যুক্ত করা আছে। তাই হলো চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। কাগজে কিছুই লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়। আবার কাগজ তৈরি করা হয় যেহেতু গাছ থেকে, তখন কাগজ বেঁচে যায়, তখন গাছও বেঁচে যায়। আর পরিবেশ কিন্তু সুন্দর থাকে। আবার লেখার কালি বা টোনার ব্যবহার করা হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষিত হয় না। এই যে বাংলাদেশের প্রযুক্তিবিদরা তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়া এবং ভোট গণনার কাজ করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন মানে ইভিএম তৈরি করেছিল। ওকে? যদিও এটার মধ্যে অনেক চোরামি আছে, এটা নিয়ে অনেক কথা হইছে, হ্যাঁ? তোমরা জানো ইভিএম এর ভোট নিয়ে যেটাতে চাপে একটার মধ্যে যায়। তাহলে যেহেতু যত যন্ত্র আসবে আবার কিন্তু এখানে ২ নম্বরে থাকবে, হ্যাঁ? মানুষগুলোকে নীতিবান হইতে হবে। আমাদের দেশে কিন্তু টেকনোলজি আগে এসে পড়ছে। কিন্তু লোকগুলা কিন্তু এখনো নীতিবান হয়নি। ওকে? তাহলে মানুষকেও কিন্তু বদলাইতে হবে, মন বদলাইতে হবে, মানসিকতা বদলাইতে হবে, নীতিবান হইতে হবে, হ্যাঁ? যত দিন যাচ্ছে কম্পিউটারের মনিটর গুলো হচ্ছে বড়। তখন তাই সেখানে কিছু একটা পড়ার কাজটি হচ্ছে সহজ। দেখা গেছে যে নতুন প্রজন্মের তরুণরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে। কাগজে না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে তোমরা দেখো ভিডিও দেখতেছো। একসময় ক্যামেরা ছবি তুলে সেগুলো পিন করতে হতো। আজকাল ক্যামেরায় তোলা ছবি পিন না করে মানুষ সরাসরি মোবাইলের স্ক্রিনে দেখে নেয়। আমাদের দেশে বেসরকারি ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে পরিণত হয়েছে। ব্যাংকগুলো কিন্তু এখন কাগজবিহীন অফিস হয়ে গেছে। এর ফলে ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সাথে ব্যাংকের যোগাযোগ থেকে শুরু করে গ্রাহকের সকল কার্যক্রম কিন্তু এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। ব্যাংকিং কার্যক্রমের এই পরিবর্তনের মূল চাবিকাঠি হলো অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যাপক ব্যবহার করা। এই সিস্টেমে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে, তহবিল, ফান্ড ট্রান্সফার মানে তহবিল স্থানান্তর করতে পারে। বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই তারা পেমেন্ট করতে পারে, বিল পরিশোধ করতে পারে। তারপরে এই সিস্টেমে মোবাইল ব্যাংকিং অ্যাপ একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়েছে। হ্যাঁ? মোবাইল ব্যাংকিং অ্যাপ। অ্যাপের সাহায্যে গ্রাহকদের তথা তাদের স্মার্টফোন থেকে সরাসরি লেনদেন, ব্যালেন্স চেক, ইউটিলিটি বিলগুলো পরিশোধ করতে পারে এবং সেবা প্রদান করতে পারে। ওকে? যেমন গ্যাস বিল, পানি বিল এগুলো সব বিল দিতে পারে। দেখো কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ পরিষেবা দেখো, তাহলে কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম চালানো যদি তথ্য প্রযুক্তির একটা ধাপ হয়, তাহলে তার পরের ধাপটা কি? তোমরা কেউ নিশ্চয়ই অনুমান করে ফেলেছো সেটা হবে অফিসে না গিয়ে অফিস করা। তো আমরা সবকিছুই যদি কম্পিউটার দিয়ে করি আর সব যদি কম্পিউটার যদি নেটওয়ার্ক দিয়ে একটার সাথে আরেকটা সংযুক্ত থাকে, তাহলে তো আমি সেই কম্পিউটার অফিসে বসে ব্যবহার করছি নাকি বাসায় বসে ব্যবহার করছি তাতে কি আসে যায়? আসলে কিছুই আসে যায় না। আর সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন এক ধরনের অফিসের ধারণা। ১৯৮৩ সালে এই নিয়ে ১ম আলোচনা হয় এবং ৯৪ সালে ১ম এ ধরনের একটা অফিস শুরু হয়। যারা কাজ করছে তারা সরাসরি অফিসে নেই। কিন্তু অফিসের কাজ চলছে এরকম অফিসের নাম হলো ভার্চুয়াল অফিস। কি বলে? ভার্চুয়াল অফিস। এখানে দেখো অনেক লোক লাগবে। এতগুলো লোককে যদি এখন বসতে দেয়, এতগুলো লোক এরকম তার মানে অনেক লোক দরকার। সব অফিসে তো ভার্চুয়াল অফিস বানানো যাবে তা নয়। কিন্তু যেগুলো বানানো যাবে সেখানে অনেক লাভ। প্রথমত তোমাকে অফিসের জন্য বড় বিল্ডিং করতে হবে না। রাস্তাঘাটে ট্রাফিক জ্যামের সাথে যুদ্ধ করে অফিসে আসতে হবে না। বাসায় বসে কাজ করতে পারবে বলে অফিসের কাজের পাশাপাশি বাসার কাজকর্ম করতে পারবে। অফিসে গেলে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয়। কিন্তু বাসায় বসে কাজ করলে অফিসের সময়ের বাইরেও কাজ করা সম্ভব। কাজেই ভার্চুয়াল অফিসের কাজকর্ম সাধারণ অফিস থেকে
আরো বেশি হতে পারে। ওকে? এই যে আজকের যুগে অনেক মানুষ ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতেছে। তো ভার্চুয়াল অফিসের সবচেয়ে চমকপ্রদ সুবিধার কথাটিও এখনো বলা হয়নি। যে সাধারণ অফিসে যারা কাজ করে তাদেরকে অফিসের কাছাকাছি থাকতে হয়। আর ভার্চুয়াল অফিসে যেহেতু কাউকে সশরীরে থাকতে হয় না, তাই তারা সেখানে যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। কাজে এক অফিসের একেকজন হয়তো একেক শহরে থাকে। সত্যি কথা বলতে কি অনেক অফিসেই কিন্তু এভাবে কাজ করে। পৃথিবীটা যেহেতু তারা অক্ষের উপর ঘুরে, তাই এক পৃষ্ঠে যখন দিন, অন্য পৃষ্ঠে রাত। দিনের বেলা হয়তো একদল অফিস করে ঘুমাতে গেল, তখন পৃথিবীর অন্য পৃষ্ঠে যারা আছে তারা অন্য দল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিল। তার মাত্র অফিসটা 24 আওয়ার খোলা। 24 ঘন্টায় চলছে অফিস। আজকাল কল সেন্টার বলে প্রায় একটা কথা শোনা যায়, কল সেন্টার। তো আমাদের দেশে অনেক কল সেন্টার রয়েছে। নানা ধরনের কল সেন্টার নানা ধরনের কাজ করে। কোনো কল সেন্টারের কর্মীরা দেখো এই যে অনেক তরুণী আজকাল অফিসে গিয়ে ৯ টা পর্যন্ত কাজ না করে নিজের ঘরে বসে স্বাধীনভাবে যখন ইচ্ছা কাজ করে। ওকে? ফ্রিল্যান্সিং করতেছে। ধরা যাক মানে যে কেউ একটা কম্পিউটার কিনছে। এখন সেই কম্পিউটার নিয়ে তার একটা সমস্যা হয়েছে। তাই সে কম্পিউটার কোম্পানিতে ফোন করল। সে হয়তো ভাবছে তার ফোনের উত্তর দিচ্ছে আশপাশের কোনো একজন মানুষ। আসলে সেই ফোনটি হয়তো চলে এসেছে পৃথিবীর অন্য প্রান্তে একটা কল সেন্টারে। যেখানে সেখানে যারা আছে তারা প্রায় তারা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে জানে। কারণ তাদের কাছে আগে হয়তো আরো অনেক মানুষ এই প্রশ্নটা করেছে। তাই খুব সহজেই কল সেন্টার থেকে উত্তর দিয়ে সে মানুষটিকে খুশি করে দিল। আমাদের দেশে অনেক তরুণ-তরুণী আজকাল অফিসে গিয়ে নির্ধারিত সময় পর্যন্ত কাজ করার চেয়ে তারা নিজের ঘরে বসে স্বাধীনভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের কাজের ক্ষেত্রটি তখন আর নিজের শহর কিংবা নিজের দেশের মাঝে আটকে থাকে না। তখন সেটা হয় সারা পৃথিবীব্যাপী। তারা শুধু যা কাজ করে আনন্দ পায় তা নয়। অনেক টাকাও কিন্তু উপার্জন করা যায়। এত কিছুর জন্য তার দরকার একটা কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ। অবশ্যই তার সাথে আরো একটা জিনিস দরকার তা হলো দক্ষতা। স্কিল লাগবে। কি লাগবে? স্কিল ছাড়া হবে না। কাজেই তোমরা বুঝতেই পারছো যে নতুন পৃথিবীতে একসাথে মিলে অনেক কাজ করতে গেলে আর মানে কাজ করতে তাদেরকে আর এক জায়গায় বসে থেকে কাজ করতে হয় না। যে বইটা তুমি পড়ছো, তুমি কি জানো যারা এই বইটা লিখেছে, সাজিয়েছে তারা কেউ কখনো একসাথে বসেনি। সবাই নিজের ঘরে বসেই কাজ করেছে। তারা সবাই এটা লিখে সাহায্য করেছে। তাহলে ভার্চুয়াল অফিস, কল সেন্টার, কাগজবিহীন এগুলো আমরা জানলাম। কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশ এখন বিশাল জাহাজ তৈরি করে পৃথিবীর অনেক বড় দেশে রপ্তানি করে। আমাদের এত সুন্দর দেশটির ভিতর দিয়ে বিশাল নদী গিয়েছে। এই দেশের মানুষ নদী, বিল, সমুদ্রে বড় হয়েছে। কাজেই তারা যে চমৎকার নৌকা আর জাহাজ বানাতে পারবে তাতে আর অবাক হবার কি আছে? তো বড় জাহাজ বানাতে হলে বিশাল ধাতব টুকরাকে নির্দিষ্ট আকারে কি করতে হয়? কেটে তারপর ওয়েল্ডিং করতে হয়। তো তোমরা নিশ্চয়ই পথে ঘাটের দোকানে ওয়েল্ডিং করতে দেখেছো। তো সেখানে তীব্র আলো বের হয়। দেখবা ঝিলিক দিয়ে আলো বের হয়, হ্যাঁ? কেউ যদি সোজাসুজি সেদিকে তাকায় তাহলে কিন্তু তার চোখ পাকাপাকিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ চশমা পরে কাজ করতে হয়। সেখানে প্রচন্ড তাপের সৃষ্টি হয়। তো ধাতব টুকরা ছিটকে পড়ে। কাজটি দেখেই মনে হয় এটা বিপজ্জনক কাজ। এই বিপজ্জনক কাজটি যদি মানুষকে করতে না হতো, তখন কোনো একটা রোবট করতো তাহলে কেমন হতো? মানে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে তার মানে বিপজ্জনক যান্ত্রিক কাজ করা হয় যে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে বিপজ্জনক যান্ত্রিক কাজ করা হয়। তোমরা শুনে খুশি হবে যে এ ধরনের বিপজ্জনক কাজগুলো আসলে আস্তে মানুষ নিজে না করে রোবটদের দায়িত্বে দিয়ে দিচ্ছে। মানুষেরা কাজ করতে ক্লান্ত হয়ে যায়। মানুষ কাজ করতে ক্লান্ত হয়ে যায়। একঘেয়ে কাজ হলে কাজ করতে আর ইচ্ছা করে না। রোবটটা কিন্তু ক্লান্ত হয় না। একঘেয়ে কাজটি নিয়ে তারা কখনো অভিযোগও করে না। তাই পৃথিবীর বড় কলকারখানার শ্রমিক হিসেবে আর মানুষ নেই। কাজ করছে রোবটটা। মানুষ বড়জোর দেখে যে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। যে ড্রাইভার ছাড়াই কিন্তু গাড়ি চালানো যায়। একঘেয়ে বিপজ্জনক কাজগুলো মানুষ থেকে রোবটেরা অনেক ভালো করতে পারে। কাজে যত দিন যাচ্ছে এই কাজগুলো মানুষের বদলে মেশিনেরা করছে তথ্য প্রযুক্তির ব্যবহার দিয়ে। তাহলে আমাদের পথে ঘাটে প্রতিদিন কত অ্যাক্সিডেন্ট হয়? মোটামুটি অনুমান করা যায় আর কয়েক দশক পর অ্যাক্সিডেন্ট কমে আসবে। কারণ তখন গাড়ি আর মানুষ চালাবে না। গাড়ি চালাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যন্ত্র। গাড়ির বেলায় সেটা শুরু হতে একটু দেরি হচ্ছে। এর মধ্যে আকাশপথে কিন্তু সেটা এর মাঝে শুরু হয়ে গেছে। বিশাল প্লেন যখন আকাশে ওড়ে তখন কিন্তু পাইলটদের কিছুই করতে হয় না। কম্পিউটারই সবকিছু করে। ওকে? যুদ্ধবিমানে আজকাল পাইলটই থাকে না। এই যে পাইলটবিহীন যে ড্রোন গুলো আছে এগুলো যে প্রতিদিন ছবি তুলছে এবং ভিডিও করছে তা আমরা সবাই জানি। আমাদের কাজের ক্ষেত্রে তখন তথ্য প্রযুক্তি কেমন করে সেটা ব্যবহার করে তার তালিকা করতে গেলে সেটা শেষ হবে বলে মনে হয় না। দাপ্তরিক চিঠিপত্র মানে অফিসিয়াল চিঠিপত্র যোগাযোগের কথা তো আগেই বলা হয়েছে। অফিসের মিটিং গুলোও কিন্তু আজকাল অন্যভাবে হয়। বিভিন্ন অফিসের বিভিন্ন মানুষ আলাদাভাবে বসে একসাথে কনফারেন্স করে। তো আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম তৈরি হচ্ছে। তো একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন। সারা দেশের অসংখ্য মানুষ তার কাছে পড়বে। তো অফিস ব্যবস্থাপনা তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া এগুলো ক্লাসরুম। তো অফিস ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না। আগে অফিস বড় ফাইল এক রুম থেকে অন্য রুমে যেতে দিন পার হয়ে যেত। নতুন ইলেকট্রনিক ফাইল চোখের পলকে এক অফিস থেকে অন্য অফিসে চলা যায়। অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয় টাকা পয়সা বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রযুক্তির কারণে এই কাজগুলো এখন অনেক সহজ হয়েছে। বড় লেজার খাতায় মাথা গুঁজে কিছু লিখতে হয় না। আগে বড় লেজার খাতা এগুলো মাথা গুঁজে অনেক লেখা লিখতে হইতো।
ব্যাংকগুলোতে এগুলো করতে হইতো। এখন এগুলো কিছুই করতে হয় না। মুহূর্তে কম্পিউটারের মাধ্যমে সবকিছু করা যায়। মানুষের কাজের জায়গায় সবসময় কাউকে না কাউকে কিছু একটা বলতে হয়, বোঝাতে হয়, আলোচনা করতে হয়। এসব কাজের জন্য এত চমৎকার ব্যবস্থা বের হয়েছে যে এত সুন্দর করে সবকিছু বলে ফেলা যায়। মাঝে, মাঝে মনে হয় আগে এই কাজগুলো কেমন করে হতো? দেখো সমাজ জীবন আইসিটির ব্যাপার দেখো, সামাজিক সম্পর্ক উন্নয়ন আইসিটি। আমরা সবাই সমাজে থাকি। তুমি তোমার বন্ধুরা হয়তো কোনো গ্রাম বা শহরে থাকো। তোমাদের মধ্যে কেউ হয়তো স্কুলের হোস্টেলে থাকে। বাবা-মা, দাদা-দাদি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে আমাদের সমাজ। বাবা-মা, দাদা-দাদি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে আমাদের সমাজ। তার মানে সমাজ জীবন আইসিটির ব্যবহার কি? এটা আমি তোমাদেরকে একটা প্যারা তৈরি করে দিব, ওকে? এখন তোমরা দাগানোগুলো এমসিকিউর জন্য পড়বা। আর একটু বুঝবা এটা দ্বারা। এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বাড়িতে বা গৃহস্থালির কাজ করে। তো পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্যেই একটা সমাজ কিন্তু এগিয়ে চলে। পারস্পরিক সম্পর্ক আর এই যে দেওয়া নেওয়ার মাধ্যমে তো কি হয়? একটা সমাজ এগিয়ে চলে। তো সমাজের নানা প্রয়োজনে আমরা নানা ধরনের হাতিয়ার ব্যবহার করি। একসময় যোগাযোগ বলতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হতো খবর সংগ্রহ করতে, খবর দিতে। পরে দেখা গেল ঢোল বাজিয়েও খবর দেওয়া হতো। মানুষ যখন লিখতে শিখলো তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবর পাঠাতে শুরু করলো। গড়ে উঠলো ডাক বিভাগ। এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হলো ডাক বিভাগ। ডাক বিভাগ চিঠি পৌঁছে দিত। তো টেলিগ্রাফ আর টেলিফোনের আবিষ্কার এই ব্যাপারগুলো আরো সহজ করে ফেললো। আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি সামাজিক চাহিদা পূরণের ব্যাপারগুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। আইসিটির প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেট সামাজিক যোগাযোগ একটা জনপ্রিয় ওয়েবসাইট তৈরি করেছে যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিচ্ছে। আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তাই কয়েকটি উদাহরণ দেখি। যেমন দেখো অনুষ্ঠানে দিতে আমন্ত্রণপত্র। একসময় কেবল কাগজের আমন্ত্রণপত্র, টেলিফোনে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া হতো। এখন এগুলোর পাশাপাশি ইমেইল বা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে দাওয়াত দেওয়া হয়। ইমেইল বা খুদে বার্তার সুবিধা হলো, ইমেইল হলো বা খুদে বার্তার সুবিধা কি? যার কাছে পাঠানো ঠিক সে সময় তাকে ফোন ব্যবহার করতে হয় না। সুবিধামতো সময়ে সে সেটা দেখে নিতে পারবে। এটাও ইমেইল করে দাওয়াত দেওয়া যায়। আবার বিশেষ দিবস সময়ে শুভেচ্ছা বার্তা। তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ, পূজার সময় শুভেচ্ছা বার্তা পাঠাতে চাও। যেসব বন্ধু তোমার আশপাশে থাকে তাদের কাছে তুমি তোমার হাতে বানানো কার্ড দিতে পারো। কিন্তু যারা বিভিন্ন দেশের দূরত্বে থাকে তাদের কাছে কার্ড পাঠানো যায় ডাকযোগে। তবে এখন সবাই পায় ই-কার্ড। এই যে ই-কার্ড ২ ভাবে পাঠানো যায়। একটা হলো তুমি নিজে কম্পিউটারে ই-কার্ড তৈরি করে সেটা ইমেইলে পাঠাতে পারো। আরেকটা হলো আবার ইন্টারনেটে অনেক ই-কার্ডের সাইট আছে। সেখানে তোমার পছন্দের একটা ই-কার্ড প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। তো এজন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। তোমার বন্ধু বা প্রিয়জন তাদের ইন্টারনেটের মাধ্যমে তোমাদের কার্ড পেয়ে যাবে। আবার শুভেচ্ছা জানাতেও মুঠোফোনের খুদে বার্তা এখন অনেক বেশি জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজে প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ, উৎকণ্ঠা পৌঁছে দেওয়া যায়। এখন বিভিন্ন এফএম রেডিওতেও কিন্তু পছন্দের গান বাজিয়েও প্রিয় বন্ধুকে কি করা যায়? শুভেচ্ছা জানানো দেওয়া চালু আছে বিভিন্ন এফএম রেডিওতে। এসএমএস এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। এসএমএস এর মাধ্যমেও কিন্তু কি করতে পারে? শ্রবণ প্রতিবন্ধীরা ভাব বিনিময় করতে পারে। একইভাবে কথা বলা সফটওয়্যারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এসবের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো দৃঢ় হয়, মানে শক্তিশালী হয়। স্মৃতি সংরক্ষণ ও বিনিময় দেখো অনেকদিন আগে থেকে জীবনের রঙিন এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী ছবি তুলে রাখা, তা সবার সঙ্গে বিনিময় বা শেয়ার করার একটা সংস্কৃতি আছে। এটা একটা সংস্কৃতি যে মানুষ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ছবিগুলো তুলে রাখে, পরবর্তীতে এটা সবার কাছে শেয়ার করে। তো যাদের সামর্থ্য আছে তারা এগুলো ভিডিও ক্যামেরা দিয়ে এগুলো ছবি তুলে রাখতো। কিন্তু যাদের সামর্থ্য নাই বর্তমানে কিন্তু এখন মোবাইল ফোন সহজলভ্য হয়েছে। ক্যামেরায় এমনকি ভিডিও ক্যামেরাও আছে। ফলে জীবনের যেকোনো মুহূর্ত আগামী দিনের জন্য সংরক্ষণ করা যায়। এছাড়া এই ধরনের ডিজিটাল ছবি ইচ্ছা করলে প্রিয়জনের কাছে পাঠিয়েও দেওয়া যায়। ইন্টারনেটে এখন বিভিন্ন সাইট রয়েছে। তুমি ছবি আপলোড করে তা অন্যদের জানাতে পারবে। এরকম সাইটগুলোর মধ্যে আছে googlephotos.com, ইয়াহুর ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। গুগল ফটোস আর হলো ইয়াহুর ফ্লিকার এগুলো সবচেয়ে জনপ্রিয়। কেবল ছবি নয়, ইচ্ছা করলে তুমি তোমার তোলা ভিডিও সারা বিশ্বের মানুষের সামনে তুলে দিতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে। এরকম সাইটগুলোর মধ্যে যেমন ইউটিউব হলো অধিক জনপ্রিয়। তোমরা কিন্তু এই যে ইউটিউবে ভিডিওটা দেখবা, ওকে? তাহলে দেখো সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখো, সামাজিক যোগাযোগ সাইট আছে দেখো। তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করে গড়ে তুলেছে। শুধু তাই নয়, এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যাপারগুলো ইন্টারনেটে উঠে এসেছে। আগের পাঠে বলা হয়েছে যে তোমরা বন্ধুকে কোনো কিছু জানাতে হলে খুদে বার্তা বা ইমেইল পাঠানোর কাজটি কিন্তু তোমাকে করতে হবে। কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে তোমার কিছুই করতে হচ্ছে না, তাহলে কেমন হয়? নিশ্চয়ই খুব ভালো হয়। তো এই চিন্তা থেকে এখন ইন্টারনেট গড়ে উঠেছে। বেশ কিছু সামাজিক যোগাযোগ গুরুত্বপূর্ণ সাইট। নিজের ভালো লাগা, মন্দ লাগা, অনুষ্ঠানাদি, চাকরির প্রমোশন, সন্তানাদির বিয়ে, তারপর হলো ছবি কিংবা ভিডিও এগুলো বিনিময় করা যায়। এগুলোর যেকোনো একটি থেকে তুমি কি করতে পারবা? কাজ করতে পারবা। তো বর্তমানে প্রায় শতাধিক এরকম ওয়েবসাইট আছে। যেমন হলো এগুলোর মধ্যে হলো www.facebook.com, linkedin.com, তারপরে হলো যে www.x.com, এগুলো হলো
খুবই জনপ্রিয় ওয়েবসাইট, হ্যাঁ? যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলো শেয়ার করতে পারি। তোমরা তো অনেকের ফেসবুক আইডি আছে। আর তোমরা আমার ফেসবুক এবিএস লার্নিং জোন নামে একটা ফেসবুক পেজ খুলেছি, আমি খুবই নতুন খুলেছি। তোমরা এটাতে একটু ফলো দিয়ে রেখো, ওকে? আচ্ছা। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু ফেসবুক, ওকে? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। পৃথিবীর প্রায় কোটি, কোটি লোক এখন কি করে? ফেসবুক ব্যবহার করে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ফেসবুক বা অনুরূপ সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচিতিমূলক একটা বিশেষায়িত ওয়েব পেজ চালু করতে পারে। এটাকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। ব্যবহারকারীর প্রোফাইল। তো ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, ভালো লাগা, ভালো না লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করে। আর একজন তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করে নেয়। প্রোফাইল থেকেই কিন্তু বন্ধুদেরকে কি করা যায়? খুঁজে বের করা যায়। এখানে বন্ধু বলতে আমরা প্রচলিত যেটা বুঝি সেটা বোঝানো হচ্ছে না। ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে যত মানুষের যোগাযোগ থাকবে সবাই বন্ধু। ওকে? বাপও বন্ধু, ওকে? স্যারও বন্ধু, সব বন্ধু, হ্যাঁ? যদি তোমার বন্ধুরাও ফেসবুকে প্রোফাইল থাকে তাহলে তুমি তাকে খুঁজে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ পাঠাতে পারো। যদি সে সম্মতি দেয় তাহলে তোমার বন্ধু হয়ে যাবে। একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধু হওয়ার অনুরোধ করে তো তুমি গ্রহণ করো তাহলেও কিন্তু বন্ধু হবে। তুমি তোমার বন্ধুরা মিলে হবে তোমার নেটওয়ার্ক। আর তোমার সামাজিক নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক, ওকে? তো এখন তোমরা নেটওয়ার্কে আস্তে, আস্তে বড় হতে থাকবে। তো তোমরা প্রাইমারি স্কুলের যে বন্ধুটির সাথে তোমার দীর্ঘদিন দেখা হয় না? সে কিনা হয়তো অস্ট্রেলিয়াতে থাকে। তাকেও তুমি এখনো খুঁজে পেতে পারো। তুমি যখনই তোমার প্রোফাইলে অন্য কোনো তথ্য প্রকাশ করবে সঙ্গে, সঙ্গে সে তোমার বন্ধুদের পেজের একটা বিশেষ জায়গায় ভেসে উঠবে। তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে যা ফেসবুকে স্ট্যাটাস নামে পরিচিত। মানে ফেসবুকে মনের ভাব প্রকাশ করা অনেক কিছু লেখা যায় এটাকে বলা হয় কি? স্ট্যাটাস। আর এক্স এ যেটাকে মনের ভাব প্রকাশ করে সেটাকে বলে পোস্ট। আর তুমি যদি কোনো ছবি প্রকাশ করো, যদি কোনো ভিডিও সবাইকে দেখাতে চাও তাহলে তোমার প্রোফাইল প্রকাশ করলেই তা তোমার নেটওয়ার্কে সবাই দেখতে পাবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে ফেসবুকে মনে করিয়ে দিবে তোমার জন্মদিন কবে। সবাই তখন তোমাকে শুভেচ্ছা জানাতে পারবে। কেবল তোমার ব্যক্তিগত সুখ-দুঃখ নয়, এখন এই সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাজের খবর এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজও হচ্ছে। এখন কিন্তু আন্দোলনগুলো কিন্তু ফেসবুকে এত বেশি আন্দোলন জুলাই বিপ্লব তোমরা জানো। ২০১০-১১ সালে তারপরে তিউনিসিয়া, মিশর, লিবিয়া গণ অভ্যুত্থান, হ্যাঁ? গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ ২০১৮ সালে যে নিরাপদ সড়ক ছায়া আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ওকে? এগুলোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেক ভূমিকা পালন করেছিল। ফেসবুক, ইউটিউব, এক্স এগুলো সোশ্যাল মিডিয়া এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে তোমরা এভাবে পড়ে ফেলবা। এখানে তোমাদের কিছু নমুনা প্রশ্ন এমসিকিউ আছে, এবার তোমাদের এমসিকিউ থাকবে। আর এমসিকিউ ছাড়া তোমাদের এক্সট্রা প্রশ্ন এখানে দেয়নি। তোমাদের হলো যে এক্সট্রা ৫ টা প্রশ্ন থাকবে। ৫ টা ৫ ৫ ২৫ মার্ক। ৭ টা থেকে ৫ টা লিখতে হবে অথবা ৮ টা থেকে ৫ টা লিখতে হবে। আর হলো এমসিকিউ থাকবে ২৫ টা। তাহলে এই তোমাদের ২৫, ২৫ ৫০ মার্কের হলো আইসিটি পরীক্ষা। আর আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে এই অধ্যায়ের প্রশ্নগুলো আর এমসিকিউ গুলো দিয়ে দিব। ভালো থেকো।